নমস্কার, মহানগর টপে আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি রূপা এবং প্রত্যেক দিনের মতো আমরা একাধিক মহানগরের দিকে নজর রাখবো। একেবারে আমরা প্রথমে নজর রাখবো আজ গুয়াহাটি মহানগরের দিকে এবং যে খবর এই মুহূর্তে উঠে আসছে গুয়াহাটি মহানগর থেকে সেটি হচ্ছে যে এক পশলা বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে এবং এই এক পশলা বৃষ্টিতে ফের কৃত্রিম বন্যার কবলে গুয়াহাটি মহানগর। শুধু উজান অসম নয়, গুয়াহাটি মহানগরও কিন্তু কৃত্রিম বন্যার কবলে। বহু যানবাহন রাস্তায় বিকল হয়ে পড়েছে। 37 নম্বর জাতীয় সড়কে একেবারে ভয়ঙ্কর কৃত্রিম বন্যা। আমি একটু ওয়ালে দেখানোর চেষ্টা করব যে সমস্ত বন্যার ছবি উঠে আসছে। আমি বলে রাখি, গুয়াহাটি মহানগরের হাতিগাঁও থেকে শুরু করে গড়চুক, দেখুন গুয়াহাটি মহানগরের এই ছবি দেখতে পাচ্ছেন, গেমস ভিলেজের ছবি। গেমস ভিলেজের সামনে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মাত্র এক পশলা বৃষ্টি, একেবারে জলমগ্ন হয়ে পড়েছে একেবারে গোটা এলাকা। শুধু গেম ভিলেজ এলাকায় নয়, গুয়াহাটি সার্ভে, মালিগাঁও, রুক্মিণীগাঁও একেবারে হাহাকার পরিস্থিতি। এবারে যে ছবি আপনাদের দেখাবো এটা হচ্ছে গেম ভিলেজের ছবি এবং এই যে ছবি এটা হচ্ছে জোড়াবাটের ছবি। আপনারা জানেন জোড়াবাটে এক পশলা বৃষ্টিতে একেবারে জলমগ্ন হয়ে পড়ে, পাহাড় থেকে নেমে আসে জল এবং তারপর একেবারে যানজট সৃষ্টি হয় গুয়াহাটি মহানগরের বুকে। এবং এই ছবি উঠে আসছে জোড়াবাট থেকে, দেখতেই পাচ্ছেন কিভাবে গোটা এলাকা একেবারে জলমগ্ন হয়ে পড়েছে এবং যানজটের সৃষ্টি হয়েছে। গাড়ি পারাপার করতে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয়েছে গুয়াহাটি মহানগরবাসীকে। এবং এবারে যে ছবি দেখাচ্ছি সেটা হচ্ছে বেহারবাড়ি। দেখতে পাচ্ছেন বেহারবাড়িতে একটি গাড়ি কিভাবে জলের মধ্যে আটকে পড়েছে। দেখুন ছবি, দেখুন একেবারে নদীর সদৃশ পরিবেশ, যেন নদীর মধ্য দিয়ে গাড়ি চলাচল করছে এবং একটি গাড়ি দেখতে পাচ্ছেন কিভাবে ফেঁসে গেছে, আটকে পড়েছে এই জলে। একেবারে নদীর সদৃশ পরিবেশ বলা যায়। বেহারবাড়ির ছবি আমরা দেখাচ্ছি গুয়াহাটি মহানগরের। এভাবেই কিন্তু আজ এক পশলা বৃষ্টিতে গুয়াহাটির একাধিক এলাকা এভাবেই জলমগ্ন হয়ে পড়েছে। এবং শুধু কৃত্রিম বন্যা নয়, ভূমিধসের ঘটনাও কিন্তু উঠে আসছে গুয়াহাটি মহানগর থেকে। এবং এই ছবি, এটি আরও একটি ছবি আমাদের কাছে এসে পড়েছে, রুক্মিণীগাঁওয়ের ছবি আমরা দেখাচ্ছি। যে এলাকা একেবারে জলমগ্ন হয়ে পড়েছে, দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি এবং তারপরেই একের পর এক গুয়াহাটি মহানগরের এলাকা কিন্তু এভাবেই প্লাবিত হয়ে গেছে, কৃত্রিম বন্যার কবলে পড়েছে। যাতায়াতের ক্ষেত্রে সমস্যা পড়তে হচ্ছে এবং যানজটের কথা যদি বলি, যানজটের সৃষ্টি হয়েছে গুয়াহাটি মহানগরের বুকে। এবং যে কিছুক্ষণ আগে যে বিষয়টি আমি বলছিলাম, শুধু কৃত্রিম বন্যা নয়, ভূমিধস। গুয়াহাটিতে ভূমিধসের ঘটনা কিন্তু একের পর এক ঘটে চলেছে। আমরা এর আগে দেখেছি খারঘুলির পর দেখেছি কামাখ্যা মন্দিরের সামনে দিয়ে যে প্রধান রাস্তা, সেই রাস্তাও একেবারে ধস নেমেছে। এবং আজ দেখাচ্ছি কাহিলিপাড়ার ছবি। কাহিলিপাড়াতেও কিন্তু আজ আমরা দেখেছি নিজরাপথ এলাকায় একেবারে ধসে পড়েছে পাহাড়ের মাটি। টানা বৃষ্টি, গত 2-3 দিন ধরে মহানগরে এ নিয়ে 5টি ভূমিধসের ঘটনা ঘটেছে। টানা বৃষ্টিতে মহানগরে একের পর এক ধস। ছবি আপনাদের দেখাচ্ছে, একদিকে কৃত্রিম বন্যা, অন্যদিকে একেবারে ধসের ছবি উঠে আসছে। আমরা এ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে গুয়াহাটি মহানগর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় দে। তন্ময়, কিছুক্ষণ আগেই একেবারে বৃষ্টি শুরু হয়েছে, এক পশলা বৃষ্টিতে আমরা গুয়াহাটি মহানগরের একাধিক ছবি দেখিয়েছি। তন্ময়, গুয়াহাটি মহানগরের একাধিক ছবি আমরা দেখেছি একেবারে নদীর সদৃশ পরিবেশ। গড়চুক থেকে শুরু করে, অর্থাৎ আমরা গেম ভিলেজ থেকে শুরু করে, আর বেহারবাড়ি থেকে শুরু করে, রুক্মিণীগাঁও থেকে শুরু করে একাধিক এলাকা একেবারে জলমগ্ন হয়ে পড়েছে এবং পাশাপাশি এই নিয়ে 5টি ভূমিধসের ঘটনা গুয়াহাটি মহানগরে। একদম রূপা, দেখো এখনো বৃষ্টি পড়ছে, আমি বৃষ্টির মধ্যেই আছি। দেখো এই বৃষ্টি কিছুক্ষণ আগের দিকে শুরু হয়েছে আর ধারাবাহিকভাবে কদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে গুয়াহাটিতে, যার ফলে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু ভূমিধস আর তোমার কৃত্রিম বন্যা, সেই কৃত্রিম বন্যা গুয়াহাটিতে দেখা যাচ্ছে। আমরা দেখিয়েছিলাম যে গুয়াহাটিতে 5টা জায়গায় যে তোমার একদিন আগে যে ভূমিধস হয়েছিল, আমি দেখিয়েছিলাম মালিগাঁওতে, গুয়াহাটির মালিগাঁওতে একটা পরিবারের 4 জন কিন্তু সেই ধসে ভূমিধসে কবলে পড়েছিল, 4 জনকে উদ্ধার করেছিল। তারপরে কামাখ্যা কলোনি পাণ্ডুর যে নতুন রাস্তা কামাখ্যা মন্দিরের, সেখানেও ভূমিধস হয়েছে। আজ দেখো, আজ ফ্রেশ যেটা আমরা বলছি, কিছুক্ষণ আগে আজ যে তোমার গুয়াহাটিতে আরেকটা ভূমিধসের ঘটনা ঘটেছে।
দেখো এই ক্ষেত্রে প্রশাসনও কিন্তু তৎপর হয়েছে। প্রশাসন বারবার বলছে যে ভূমিধস প্রবণ এলাকা থেকে কিন্তু সবাইকে সরে যাওয়ার জন্য এক নির্দেশ দেওয়া হচ্ছে, আগেও দিয়েছিল, এখনো নির্দেশ দিয়েছে। আর তো সমান্তরালভাবে যদি তোমাকে বলি রূপা, দেখো গুয়াহাটির বিভিন্ন এলাকা কিন্তু এখন জলমগ্ন, কারণ তোমার যে আর্টিফিশিয়াল ফ্লাড আমরা বলি, অর্থাৎ কৃত্রিম বন্যা, সেই কৃত্রিম বন্যার ফলে কিন্তু বিভিন্ন জায়গায় এখনো জলমগ্ন। আর এই রকম বৃষ্টি যদি পড়তে থাকে রূপা, তাহলে কিন্তু এক কথা বলা হচ্ছে যে আরো ভয়াবহ একটা পরিস্থিতি হবে গুয়াহাটিতে। তার জন্য সবাই সতর্ক থাকাটা দরকার। প্রশাসনের তরফ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে বিশেষ কোনো কাজ না থাকলে বাড়ির দিকে না বেরোতে, বিশেষ করে বয়স্ক লোক, যারা বয়স্ক লোক বা ছোট বাচ্চা। দেখো সামার ভ্যাকেশন, গ্রীষ্মের বন্ধ চলছে, সবাই চাই যে একটু বাইরে কোথাও যাবে বা ঘুরতে যাবে, কিন্তু এই যে গুয়াহাটির যে আবহাওয়া বা এই যে ধারাবাহিকভাবে যে বৃষ্টি পড়ছে, তার জন্য কিন্তু কিছু বিপদসংকুল কতগুলো জায়গা আছে, সেগুলোতে যাবার জন্য প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর বলা হচ্ছে বিশেষ কোনো কাজ না থাকলে বাড়িতে থাকার জন্য। রূপা, দেখো এই মুহূর্তেও আমি তোমাকে যদি দেখাই, দেখো এখনো বৃষ্টি পড়ছে, অর্থাৎ এই যে বৃষ্টি, এই বৃষ্টি যত বাড়বে ততই কিন্তু গুয়াহাটিতে যে জল, সেই জলও বাড়বে। আর তার সমান্তরালভাবে রূপা, দেখো মাটি নরম হয়ে আছে, বিভিন্ন এলাকায়, পাহাড় অঞ্চলের এলাকায় মাটি নরম হয়ে আছে। তাই যেগুলো ল্যান্ডস্লাইড প্রোন জোন, সেই জায়গাগুলো চিহ্নিত করা হয়েছিল। প্রশাসন তরফ থেকে বলা হয়েছিল যে এই জায়গাগুলো তো ভূমিধস হতে পারে। তাই আমরা একটা অনুরোধ জানাবো নিউজ লাইভ বাংলার হয়ে, যারা পাহাড় অঞ্চলে থাকেন, এই মুহূর্তে এই সময়টা কিন্তু খুব একটা ঠিক সময় না, কারণ যে অল্প অল্প করে মাটি ধসে আসছে, তার জন্য এখন আত্মীয়র বাড়িতে কিন্তু স্থানান্তর হওয়াটা দরকার, বা অন্য স্থানে স্থানান্তর হওয়াটা দরকার, কারণ যে কোনো মুহূর্তে বিপদ হবে। আর এই বিপদ না হওয়ার জন্যই রূপা বলা হয় যে প্রশাসন একটা ব্যবস্থা নিয়েছে এখন। আর সবচেয়ে বড় কথা, দেখো ইংরেজিতে একটা কথা আছে, প্রিকশন ইজ বেটার দেন কিউর, অর্থাৎ কিছু বিপদ হওয়ার আগেই যদি আমরা সমাধান না করি বা সেটার একটা সমাধান না বের করি, তাহলে কিন্তু বিপদ কিন্তু অনিবার্য। অর্থাৎ আমরা একটা অনুরোধ জানাবো নিউজ লাইভ বাংলার দর্শকদেরকে যে আপনারা যদি গুয়াহাটিতে আছেন, আপনারা পাহাড় এলাকায় আছেন, আপনারা আজ এই কয়টা দিনের জন্য সরে যান, কারণ এখনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। আর যে আইএমডির ফোরকাস্ট, আইএমডির যে ইস্যু করেছে, দেখো রূপা আরো বৃষ্টি হওয়ার এক আশঙ্কা আছে। একেবারে তন্ময়, আগামী কয়েকদিন আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে যে কোনো মুহূর্তে বড় বিপদেরও আশঙ্কা রয়েছে, যেহেতু পাহাড় প্রত্যেক দিনই বিভিন্ন এলাকায় পাহাড়ে ধস নেমে পড়ছে গুয়াহাটির রাস্তায়, এবং সে জায়গায় দাঁড়িয়ে প্রত্যেককেই সজাগ এবং সচেতন হতে হবে। সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখাচ্ছি ছবি, একদিকে কৃত্রিম বন্যার ছবি, অন্যদিকে ভূমিধসের ছবি। সতর্কতা অবলম্বন করে চলায় গুয়াহাটিবাসীকে এই মুহূর্তে প্রয়োজন রয়েছে। ধন্যবাদ তোমাকে এই মুহূর্তে তন্ময়। নজর রাখবো এবারে পরবর্তী মহানগরের দিকে, শিলচরের কথা যদি বলি, যে খবর উঠে আসছে শিলচর থেকে, গুরুত্বপূর্ণ খবর। অসমের কাছাড় জেলায় পুলিশের বড় সড় মাদক বিরোধী অভিযান, এবং 6টি পৃথক স্থানে ধারাবাহিক মাদক বিরোধী অভিযানে গ্রেফতার করা হয়েছে 13 জন অভিযুক্তকে। অভিযানে বিপুল পরিমাণে হেরোইন সহ ইয়াবা ট্যাবলেট, গাঁজা উদ্ধার করা হয়েছে। এবং পাশাপাশি আরো একটি খবর যেটি উঠে আসছে, সেটি হচ্ছে যে ধলাই থানার লাইলাপুর পুলিশ ফাঁড়ির অন্তর্গত অসম মিজোরাম আন্তঃরাজ্য সীমানায় পাচারের সময় 2টি ট্রাক থেকে 45 কেজি ওজনের 1050 বস্তা ভারতীয় ইউরিয়া সার উদ্ধার করা হয়েছে, এবং এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে প্রথমেই রাখবো আপনাদের সামনে অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল এ বিষয়ে ঠিক কি বলছেন, প্রথমে রাখবো আপনাদের সামনে। 2 दिनों में कचार पुलिस ने अलग अलग थानों में 6 ऑपरेशन हमने लॉन्च किए हैं ड्रग्स के अगेंस्ट में, जिसमें सबसे बड़ी सफलता मिली है हमें सिलचर थाना के अंतर्गत, जहां हमें 24,000 याबा टैबलेट जब्त की गई, जिनकी ब्लैक मार्केट में वैल्यू लगभग 2.4 करोड़ है। और जो टोटल हमारा ड्रग्स का वर्थ है, जो 6 ऑपरेशन मिला के चीज़ हुआ है, उसका लगभग 5 करोड़ है। एक और कार्रवाई हुआ है जो कि ढोलाई थाना में लैलापुर चेक गेट पे हमको खबर के अनुसार 2 गाड़ियाँ हमने इंटरसेप्ट की गई, और इंटरसेप्ट करने के बाद जब उनको सर्च किया गया तो उसमें 1050 के आसपास यूरिया के बैग्स मिले हैं किसी इलीगल ट्रांसपोर्टेशन और स्मगलिंग के लिए, तो उनको वहाँ जब्त किया गया है और सीज़ किया गया है। साथ में हमने 4 आदमी को अरेस्ट।
আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে শিলচর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম সরকার। বিক্রম, প্রথমে মাদক বিরোধী যে অভিযান সেই প্রসঙ্গে আসবো তোমার কাছে। বিক্রম, 6টি পৃথক স্থানে মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে এবং তার মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় 5 কোটি টাকার বেশি মাদক উদ্ধার করা হয়েছে। এই মাদকগুলো ঠিক কোথায় পাচার করা হচ্ছিল, কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল? যাদেরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তারা কিছু জানিয়েছে এই বিষয়ে, পুলিশ কি জানাচ্ছে? রূপা, দেখো, এই যে মাদক বিরোধী অভিযান যেটা চলছে এটা আসামে লাগাতার চলেই যাচ্ছে। কেননা সরকারের পক্ষ থেকে বলা আছে যে এই ধরনের নেশাগ্রস্ত জিনিস যেটা আমাদের সমাজকে নষ্ট করছে সেটাকে নির্মূল করতে, কিন্তু চেষ্টা চলছে, নির্মূল হচ্ছে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন পথ অবলম্বন করে, বিভিন্ন পন্থা অবলম্বন করে এই যে মাদক পাচার পুলিশ সফল হচ্ছে। যেমন করে আমরা দেখছি যে পুলিশের কাছাড়ে বিভিন্ন জায়গায়, যেমন কচুদরম অঞ্চল, ধলাই অঞ্চল, শিলচর, 3টি জায়গায়, পৃথক পৃথক 3টি জায়গায়, বাইপাসের সামনে যেখানে চুরি করে আসছে, লক্ষ্মীপুর, মণিপুর আসাম সীমান্তে জিরিঘাট এলাকায়, এই বিভিন্ন জায়গায় দেখো যেভাবে তারা এই যে মাদক নিয়ে পাচার করার সময় পুলিশ তাদেরকে ধরেছে। মোট 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ, তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এবং এডিশনাল এসপি ক্রাইম রজত কুমার পাল বলেছেন যে এই যে পন্থাগুলো তারা যতই অবলম্বন করুক না কেন, কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে ধরা হচ্ছে, জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, কোত্থেকে আসছে, বর্ডার ক্রস করে আসামের সীমান্তে ঢুকছে। আর আরেকটা বিষয় হলো, দেখো রূপা, সবচেয়ে ইম্পর্টেন্ট, এই আমরা যদি বলি জিরিঘাট এলাকার যে ধরা হয়েছে 2 দিনের মধ্যে, এই জিরিঘাট এলাকায় বাইকের ট্যাঙ্কি যেখানে পেট্রোল ভরা হয়, এতই তারা চালাক, নিজেকে ভেবেছে ওভার স্মার্ট, তারা ট্যাঙ্কির ভেতরে তারা ব্রাউন সুগার লুকিয়ে নিয়ে আসে পাচার করার চেষ্টা করছিল। যদিও সেটা বিফল হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ধরা হয়, তুমি চিন্তা করো, একজন যদি ধরা পড়েছে তো আরো কতজন আছে যারা বেরিয়ে গেছে। যদিও এটা অনেক বড়সড় সাফল্য রূপা, যে 5 কোটি টাকারও বেশি এই 2 দিনের মধ্যে 6টি জায়গায় ইয়াবা ট্যাবলেট, হেরোইন, গাঁজা, এই যে মাদক বিরোধী অভিযান চলেছে, 13 জন ধরেছে পুলিশ, 5 কোটি টাকারও বেশি। এখন নেক্সট কথা হলো, আরেকটি ঘটনা হয় যে অসম মিজোরাম সীমানায় একেবারে সারও উদ্ধার করা হয়েছে এবং সে জায়গায় দাঁড়িয়ে 4 জনকে ইতিমধ্যে কিন্তু আটকও করা হয়েছে। সেই বিষয়ে কি তথ্য উঠে আসছে? সেটাই রূপা, দেখো কিছুদিন আগে কিন্তু আমরা আরেকটি নিউজ করেছিলাম, সেই চেকপোস্টে আসাম মিজোরাম বর্ডারে ধলাই থানা অন্তর্গত যে লাইলাপুর চেকপোস্ট আছে, সেখানে পুলিশ নাকা চেকিং এর তল্লাশি চালিয়ে কাল বিপুল পরিমাণে, প্রথমে কেন পুরো রাত্র এটা হিসাব নিকেশ চলেছে, কত জিনিস আছে, কতগুলো যে সরকার আমাদের আসামের যারা কৃষি বা কৃষক আছে তাদের জন্য বরাদ্দ করা যে ইউরিয়া সার যেটা পৌঁছানোর কথা ছিল, সেটা তারা পাচারের চক্র, এটা এখন কোত্থেকে এটা নেওয়া হয়েছে সেই অনুসন্ধান চলছে, ইনভেস্টিগেশন চলছে। কাল যেটা ধরা পড়েছে প্রায় 1050 বস্তা, যার বাজার মূল্য 26 লাখেরও বেশি আছে। এখন পুলিশ আমাদেরকে, হ্যাঁ বেশি, পুলিশ বলছে যে এটা বরাক থেকে এইটাকে কেন কি চালান ছিল, যেটা চালান এসছে সেটাও কিন্তু পণ্য বোঝাই ট্রাকের চালানে এইগুলোকে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তাই এটা গুয়াহাটির থেকে এসছে না আসামের বিভিন্ন অন্য কোনো জায়গার থেকে এটা চোরাই পথে এসছে, না বরাক থেকে যেগুলো এসছিল। কেননা আমরা জানি গত মাস শালচাপড়া ডকইয়ার্ডে বিপুল পরিমাণে সার কিন্তু নামানো হয়েছিল বিভিন্ন যে কৃষি কাজ করেন যারা ফার্মার্স রয়েছেন তাদেরকে পৌঁছানোর জন্য। তো ইনভেস্টিগেশনের আয়ত্তে এটাও আছে যে এখান থেকে কি সেম জিনিসগুলো, কেননা আইটেম কিন্তু সেম, এই ইকো যেটা গভর্নমেন্টের সার সেটাই 1050 ব্যাগ, 26 লক্ষেরও বেশি দাম, যেটা কৃষকের জন্য বরাদ্দ করা হয়েছে, সেটাকে পাচার চক্র মিজোরাম হয়ে মিয়ানমার হয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল এবং সেই পরিকল্পনাকে বানচাল করা হয়েছে এবং সে জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে পুলিশের একেবারে সীমানায় বলি বা কাছাড় পুলিশের বলি বড় সাফল্য এক্ষেত্রে আমরা বলতে পারি। বিক্রম, এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।
এবারে নজর রাখবো আগরতলার খবরে। ত্রিপুরার 108B জাতীয় সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থা ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশই বাড়ছে। সড়ক সংস্কারে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে আগামী 23 জুলাই অর্থাৎ আগামীকাল দুপুর 12টা থেকে বেলা 2টা পর্যন্ত রাজ্যের 4টি গুরুত্বপূর্ণ স্থানে 2 ঘন্টার পথ অবরোধ কর্মসূচির ঘোষণা করেছে প্রদেশ কংগ্রেস। কংগ্রেসের বর্ষিয়ান নেতা সুদীপ রায় বর্মন দাবি করেছেন যে কাজের গুণমান বজায় রাখার পরিবর্তে বিভিন্ন স্তরে পার্সেন্টেজ বা দলীয় তহবিলের নামে অর্থের লেনদেন চলায় ঠিকাদারদের মানের সঙ্গে আপোষ করতে হচ্ছে, ফলে বারবার রাস্তা ভেঙে পড়ছে এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঠিক এই বিষয়ে আরো কি কি বলেছেন সুদীপ রায় বর্মন রাখবো আপনাদের সামনে। যে আগামী 23 তারিখ সরকারের দৃষ্টি আকর্ষণ না, সরকার তো সবটাই জানে। পাবলিক প্যারাশনি, গাড়ির যে নিয়ে আসে, গাড়ির প্রত্যেক ট্রিপে গাড়ির মেনটেন্স হতে হচ্ছে, টাকা খরচা হচ্ছে, মানুষের জীবন ঝুঁকি নিয়ে চলছে। আমরা প্রত্যেকই 2 ঘন্টার আমরা এই বিকল্প যে জাতীয় সড়কটা, সেটা আমরা 4টে পয়েন্টে আমরা অবরোধ করব ফর 23 তারিখ 2 ঘন্টার জন্য। তবে কংগ্রেসের এই আন্দোলনের ঘোষণাকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রীর বক্তব্য, জাতীয় সড়কের নির্মাণ বা সংস্কার রাতারাতি সম্ভব নয়। বিষয়টি নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেছেন যে কংগ্রেসের লক্ষ্য সমস্যা সমাধান নয়, বরং রাজনৈতিকভাবে প্রচারের আলোয় থাকা। তাঁর অভিযোগ যে অবরোধের মতো কর্মসূচি শেষ পর্যন্ত সাধারণ মানুষের দুর্ভোগই বাড়াবে। দেখুন, আমি তো বারবার বলছি, এটা তো আমাদের মানে ইজিলি তৈরি করার মতো না। এগুলো নিয়ে আমি নিজেও গিয়ে ইউনিয়ন মিনিস্টার নীতিন গডকরিজির সাথে আমি কথা বলেছি, সমস্ত ফটো তুলে ভিডিও তুলে কথা বলেছি। আমি বলেছি বৃষ্টি আসছে, আরও সম্ভাবনা। উনি তারপর আবার এই ঘটনাগুলো দেখে আবার আমি পাঠালাম। তো একটা সময় একটা টাইম আসবে যে এগুলো ঠিক হয়ে যাবে, আমি নিশ্চিত। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে আগরতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। ভূপাল, এই যে বেহাল অবস্থায় রয়েছে ত্রিপুরার 108B জাতীয় সড়ক, সে জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস আগামীকাল 2 ঘন্টা প্রতীকী অবরোধের একটা ডাক দিয়েছে এবং সে জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন সমস্তটাই রাজনৈতিক নাটক। বিষয়টা নিয়ে বেশ কয়েকদিন ধরেই কার্যত চর্চা চলছিল, কারণ আগরতলা থেকে খোয়াই বা কৈলাসশহর, কমলপুর এই সমস্ত জায়গায় যাওয়ার জন্য যে বিকল্প জাতীয় সড়ক রয়েছে তার নির্মাণ নিয়ে কিন্তু বহু বছর ধরেই অভিযোগ ছিল। খোয়াই থেকে কমলপুরের যে জাতীয় সড়ক রয়েছে সেটা কিন্তু নির্মাণের প্রায় বছর খানেকের মধ্যেই ভেঙে চৌচির হয়ে গেছে। তারপর আবার সেটাকে সংস্কারের জন্য নতুন করে বরাদ দেওয়া হয়েছিল। এরই মধ্যে কমপক্ষে 4 জন ঠিকাদার এই রাস্তার কাজে হাত লাগিয়েছে এবং পাল্টেছে। এই অবস্থায় বেশ কিছু বছর কিন্তু এই সড়কটাতে যাতায়াত কার্যত দুর্বিষহ। বিশেষ করে আগরতলা থেকে যে সমস্ত যানবাহনগুলি খোয়াই, কমলপুর, কৈলাসশহরের দিকে যাচ্ছে তাদের অবস্থা সবচেয়ে বেশি শোচনীয় হয়ে উঠছে। এই অবস্থায় কার্যত বহুদিন বাদেই বিরোধীরাও সরব হতে শুরু করেছে। এখন কংগ্রেস আগামীকাল 4 জায়গায় প্রতীকী পথ অবরোধে বসবে 2 ঘন্টার মতো করে। দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত তাদের এই অবরোধ কর্মসূচি চলবে, যেমনটা জানিয়েছেন সুদীপ রায় বর্মন। তবে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য তাতে কিন্তু বোঝা গেছে যে সরকার আপাত দৃষ্টিতে এই অবরোধ প্রত্যাহারের জন্য কোনো বল প্রয়োগ করার অবস্থায় নেই বা বল প্রয়োগ করতে চাইছে না। তো আপাত দৃষ্টিতে এই অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করা যাচ্ছে। তবে সবচেয়ে মূল বিষয় হচ্ছে এই সড়ক সংস্কারের কাজ যত দ্রুত করা সম্ভব হয় ততই এই এলাকার মানুষ বাঁচে কার্যত। কিন্তু এটাও সত্য কথা যে বর্তমান সময়ে বর্ষা মরশুম চলছে এবং বর্ষা মরশুমের কারণে কিন্তু সেই রাস্তার কাজ সংস্কার হোক, নির্মাণ হোক, সেটা করা প্রায় সম্ভব নয়। কারণ সেখানে রাস্তার কাজ করতে গেলেই বৃষ্টির জলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো স্বাভাবিক কারণেই দুর্গাপূজার আগে যে সেই দিকের রাস্তার কাজ হবে
সেটা কিন্তু খুব একটা ভাবা যাচ্ছে না। বেশ। যদিও আন্দোলন কর্মসূচি চলবে এবং সরকারেরও বক্তব্য চলবে, তবে এলাকার মানুষ স্থায়ী সমাধান চাইছেন। একদমই রূপা। সমাধান চাইছে, কারণ যোগাযোগের ক্ষেত্রে যথেষ্ট সমস্যার মধ্যে তাদের পড়তে হয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে সরকার পরবর্তী সময় ঠিক কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়। যদিও আগামীকাল কংগ্রেসের তরফ থেকে 2 ঘন্টা অবরোধ কর্মসূচি রয়েছে, সেদিকে আমাদের নজর থাকবে। ভূপাল, আপাতত ধন্যবাদ। এবারে নজর রাখবো শিলিগুড়ির দিকে। বেঙ্গল সাফারি পার্কে মৃত্যু সিংহ শাবক এবং চশমা বাঁদরের এবং সম্বর হরিণের শোকের ছায়া পার্কে। শোকের ছায়া শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে পার্কে মৃত্যু হয়েছে 3টি বিরল প্রজাতির বন্য প্রাণীর। তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ আধিকারিকরা। তবে পার্ক সূত্রের খবর যে গত সপ্তাহে প্রথমে অসুস্থ হয়ে মৃত্যু হয় একটি ব্ল্যাক বাক বা সম্বর হরিণের। সেই শোকের আবহে ফের নেমে আসা আরো এক বড় ধাক্কা। মারা যায় একটি সদ্যজাত সিংহ শাবক। আর এর পরই প্রাণ হারায় ত্রিপুরার সিপাহীজলা জেলার চিড়িয়াখানা থেকে আনা একটি বিরল প্রজাতির স্পেকটাকলড লেঙ্গুর বা চশমা বাঁদরের। এবং এ নিয়ে এখন প্রশ্ন উঠছে যে কি কারণে একের পর এক বিরল প্রজাতির প্রাণীর মৃত্যু হয়েছে। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, একের পর এক বিরল প্রজাতির প্রাণীর মৃত্যু, সে জায়গায় দাঁড়িয়ে ঠিক কি কারণ তুমি জানতে পারছো এই মুহূর্তে? কি জানতে পারছো গোটা ঘটনার বিষয়? দেখো, অত্যন্ত দুঃখের খবর, কারণ এইভাবে পরপর 1 সপ্তাহে 3টি প্রাণীর মৃত্যু স্বাভাবিকভাবে চিন্তায় ফেলেছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষকে। প্রথমে সম্বর হরিণের মৃত্যু হয় গত সপ্তাহে। সেই শোক কাটতে না কাটতেই সিংহ শাবকের মৃত্যু হয়। তারপরে ত্রিপুরা সিপাহীজলা থেকে আনা বিশেষ প্রজাতির যে চশমা বাঁদর তার মৃত্যু হয়। এবং যেটা জানা যাচ্ছে ওই চশমা বাঁদরের বয়স প্রায় 7 বছর ছিল। তবে পরপর কি কারণে এই 3টি বিরল প্রজাতির প্রাণীর মৃত্যু হলো তা নিয়ে যথেষ্ট ধন্দে রয়েছে পার্ক কর্তৃপক্ষ। যদিও সরাসরি কেউ মুখ খুলতে চাইছে না। আমি রাজ্যের বনমন্ত্রী মনোজ আরোরার সাথে কথা বলার চেষ্টা করেছেন, তিনিও বিষয়টি নিয়ে এড়িয়ে গিয়েছেন। এবং বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর থেকে শুরু করে আধিকারিকরা তারা কেউ এই বিষয়টা নিয়ে মুখ খুলতে চাইছে না। যদিও যেটা পার্ক সূত্রের খবর, এই 3 প্রাণীর ময়নাতদন্ত করা হচ্ছে। এই ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ তা স্পষ্ট হবে। এছাড়াও একটি টিম গঠন করা হয়েছে এবং যেই এনক্লোজারে অর্থাৎ যে খাঁচায় এগুলি রাখা হচ্ছে সেইগুলো পরীক্ষা করা হচ্ছে। সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। কি কারণে 3টি এই প্রজাতি প্রাণীর মৃত্যু হলো সেটা যথেষ্ট চিন্তার কারণ। দেখো, বেঙ্গল সাফারি পার্ক রাজ্যের একমাত্র সাফারি পার্ক। তৎকালীন তৃণমূলের আমলে শিলিগুড়ি সারুগাড়া বিটে এই বেঙ্গল সাফারি পার্ক তৈরি করা হয়েছিল। এখানে পর্যটকরা শিলিগুড়ি বা নুয়ার্স পাহাড় উত্তর পূর্ব ভারত যেখানেই যাক না কেন শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে কিছুটা সময় কাটাতেই চান। কারণ এখানে একটা জিনিস, এখানে উন্মুক্ত চিড়িয়াখানা, যেখানে পশুরা সরাসরি মানুষের কাছে আসে এবং মানুষ রীতিমতো একটি বাসে খাঁচাবন্দি, অর্থাৎ একটি বাসে করে তারা পুরো সাফারি করতে পারেন। ফলে এক আলাদাই আনন্দ পর্যটকদের কাছে। কিন্তু সেখানেই যদি এই ধরনের খবর ঘটে, স্বাভাবিকভাবে যেমন পার্ক কর্তৃপক্ষ, বন দপ্তর তারা যথেষ্ট চিন্তিত এবং তারাও যথেষ্ট শোকের, তাদের মধ্যে শোক রয়েছে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, কি কারণে মৃত্যু হলো তা খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্ট এলে আরো বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে। একদমই ধন্যবাদ এই মুহূর্তে তোমাকে জয়দীপ। মহানগর টপ আজ এখানে শেষ করছি। তবে অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ লাইভ বাংলা। ধন্যবাদ।